আমরা যদি টাউন হল মিটিংটা শুরু করি। আহ, প্রথমে হচ্ছে আমরা হচ্ছে আপডেটেড নিউজ গুলো দিয়ে শুরু করতে যাচ্ছি যে আমরা হচ্ছে বর্তমানে কি কি করতেছি। আপনারা জেনে খুশি হবেন, আমি এই পর্যন্ত হচ্ছে 8টা বই লিখে ফেলেছি। 8টা বইয়ের ভিতর 3টা বই হচ্ছে আপনাদেরকে নিয়ে, এবং সর্বশেষ বিমার উপর আমি একটা বই লিখেছি। এটা হচ্ছে আমি একজন বীমা উপদেষ্টা নামে হচ্ছে আমি একটা সর্বশেষ বই লিখেছি। এটা হচ্ছে এই তো ঈদের 1 সপ্তাহ আগে পাবলিশ হয়েছে। এই মাস থেকে প্রচার প্রচারণা শুরু হবে। আপনারা জেনে আনন্দিত হবেন। আর এই বইতে বাংলাদেশের 3জন সিওর সাক্ষাৎকার আছে যারা এফএ থেকে সিও হয়েছে। মানে বীমা পেশা হচ্ছে এরকম একটা পেশা, এই পেশায় আপনি এফএ হিসেবে কাজ করে করে একসময় একদম কি হতে পারবেন, একদম সিও পর্যন্ত হতে পারবেন। এটা কিন্তু বীমা সেক্টরে সম্ভব এবং এটার অনেক উদাহরণ আছে। এবং আমরা এই বইতে বাংলাদেশের 3জন সিওর সাক্ষাৎকার আমরা তুলে ধরেছি, তারা কিভাবে এফএ থেকে সিও হয়েছে। এখানে কারা আছেন? জেনিত ইসলাম লাইফের সিও এস এম নুরুজ্জামান স্যার, তিনি আছেন। ইবাদুল সাহেব, আপনি হয়তো জানেন কি জানেন না, আপনাদের কোম্পানির সিওর, ওনার সাক্ষাৎকার এখানে আছে। তাহলে আপনার টিমে যারা আছে তাদেরকে বইটাই পড়তে পারেন। এখানে সিও স্যার কি করেছে, তার অনেক অজানা কথাগুলো এখানে শেয়ার করেছে। যে কেউ যদি এফএ হিসেবে কাজ করতে চায়, সফল হওয়ার জন্য কি কি করা উচিত, তিনি কিভাবে সফল হয়েছেন, সেই গল্পগুলো এখানে তুলে ধরেছে। এখানে আলফা ইসলাম লাইফের সিও নূরে আলম সিদ্দিকী অফিসার, ওনার সাক্ষাৎকার এখানে আছে। যিনি একসময় মেটলাইফে কাজ করতেন, মেটলাইফে এফ হিসেবে জয়েন করেছিলেন, সেখান থেকে তিনি এখন কি আলফা ইসলাম লাইফের একজন সিও হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে এখানে যারা আলফা ইসলাম লাইফের আছেন, তারাও এই বইটা সংগ্রহ করতে পারেন, যে কিভাবে এফএ থেকে সিও হওয়া যায়। এবং বাংলাদেশের প্রথম বেসরকারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যে কোম্পানি এই 23 তারিখে 40 বছর আহ, উদযাপন করতে যাচ্ছে। আপনারা যে আনন্দিত হবেন, এই বইতেও মোহাম্মদ কাজীমুদ্দিন স্যার, যিনি হচ্ছে ন্যাশনাল লাইফের সিও, ওনার ইন্টারভিউ এখানে আছে। যিনি একই কোম্পানিতে কাজ করে, মানে এটা একটা একটা বিরল ঘটনা যে অন্যান্য সিওরা দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে কাজ করে করে কোম্পানি চেঞ্জ করে সিও হয়, কিন্তু কাজীমুদ্দিন স্যার ন্যাশনাল লাইফে এফএ হিসেবে জয়েন করে ন্যাশনাল লাইফে কি হয়েছে, সিইও হয়েছে। এবং তিনি 38 বছর ধরে বীমা পেশায় কাজ করতেছে। এবং আমি যখন ওনার ইন্টারভিউ নিলাম, দেখেছে খুবই একজন জ্ঞানী মানুষ, মানে বীমা বিষয়ে অনেক নলেজ রাখেন। উনি ওনার এইগুলো মানে সাক্ষাৎকার, এবং কেউ যদি সফল হতে চায় বীমা পেশায় কি কি করা উচিত সেগুলো তুলে ধরেছে। তাহলে এই বইটা আশা করছি যারা বীমা পেশায় কাজ করেন তাদের জন্য অনেক দরকার একটা বই। এবং এছাড়াও আমি দেখেছি যে অনেক বীমা কর্মীরা বলে যে আমার সারাদিনের ডেইলি রুটিন কি হওয়া উচিত, সারাদিন আমি কি কি করব। তাহলে একজন বীমা কর্মীর ডেইলি রুটিন কি হওয়া উচিত, তার খাদ্যাভ্যাস কি হওয়া উচিত, সবকিছু এই বইটাতে দেওয়া আছে। আপনাদের কাছে আহ্বান থাকবে এই বইটা সংগ্রহ করবেন, নিজে সংগ্রহ করবেন এবং টিম মেম্বারদেরকে সংগ্রহ করতে উৎসাহিত দিবেন। এবং এই এই বইটা হচ্ছে বীমা পেশার একটা ব্র্যান্ডিং করা হয়েছে, বীমা পেশার হচ্ছে ব্র্যান্ডিং। আহ কেউ যদি বীমা পেশায় কাজ করতে চায়, বীমা পেশাটা কিরকম, এই পেশায় কাজ করে কি আসলেই সফল হওয়া যায়। এখানে শুধু সিইও দের সাক্ষাৎকার আছে তা সেটা না, বীমা পেশায় যারা বিখ্যাত ব্যক্তি আছে, যাদেরকে আমরা সময় যাদেরকে আমরা এক নামে চিনি, তাদের গল্পগুলো কিন্তু দেওয়া আছে যারা বীমা পেশায় কাজ করেছে। আপনি জেনে আনন্দিত হবেন, মাইলসের শাফিন আহমেদ, আপনারা অনেকে চিনেন শাফিন আহমেদ। যে কারো জন্মদিন হলে আমরা এই গানটা বলি, আজ জন্মদিন তোমার, তুমি এই দিনে পৃথিবীতে এসেছিলে, শুভেচ্ছা তোমার, আজ জন্মদিন তোমার। এই গানটা আপনারা সবাই শুনেছি, মাইলসের শাফিন আহমেদ, যদিও তিনি মারা গিয়েছেন। আপনারা জেনে আনন্দিত হবেন, শাফিন আহমেদ তিনি একসময় কি বীমা পেশায় কাজ করতেন। শাফিন আহমেদ একসময় বীমা পেশায় কাজ করতেন। দেন আমরা তুমিও জিতবে নামে একটা বই আছে, তুমিও জিতবে, বইয়ের লেখককে শিব খেরা। আপনারা জেনে আনন্দিত হবেন, শিব খেরা একসময় বীমা পেশায় কাজ করতেন। দেন আমরা সবাই কেএফসির নাম শুনেছি। কেএফসি যিনি প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স, তিনিও একসময় কি বীমা পেশায় কাজ করতেন। তাহলে এরকম অনেক বিখ্যাত মানুষ কি করেছেন, বীমা পেশায় কাজ করেছেন। তাদের গল্পগুলো এই বইটাতে আছে। আপনারা এই বইটা সংগ্রহ করবেন। বইটার কুরিয়ার চার্জ সহ বইটার দাম হচ্ছে 400 টাকা। আপনারা যারা বইটা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে নক করলে দেন হচ্ছে আপনাদের কাছে কুরিয়ার করে বইটা পাঠিয়ে দেওয়া হবে। এবং এই বইটা সবারই দরকার, কারণ বীমা পেশায় কাজ করতে গেলে আপনার পড়তে হবে। একসময় বীমা সেক্টরে কাজ করার জন্য কোনো বই ছিল না,
যারা হচ্ছে 2000 সালে আগে জয়েন করেছেন তারা প্রায় বলে, স্যার আমরা যখন জয়েন করি দেখা যাচ্ছে ঠেকে ঠেকে শিখতে হয়েছে, বিমা সেক্টর কাজ করার জন্য কোনো বই ছিল না। আপনারা যারা এখন আনন্দিত হবেন, এখন বিমা সেক্টরের জন্য অনেক বই আছে। মানে আমি বই লিখতেছি, তারপর ইব্রাহিম স্যার আছেন, তিনি বই লিখতেছে, তারপর হচ্ছে মর্তুজালি স্যার আছেন বিআইপিডির, তিনি বই লিখেছেন বিমা বিষয়ের। তারপর বিআইডিএস এর মাহমুদুল ইসলাম ভাই আছেন, তিনি বিমা বিষয়ের অনেক বই লিখেছেন। তাহলে এখন বাজারে বিমা বিষয়ের উপর অনেক অ্যাভেলেবেল বই আছে। তাহলে বই থাকার পরেও যদি আপনার বই সংগ্রহ না করেন তাহলে কিন্তু আপনি নিজের ক্ষতি নিজেই করছেন। এই জন্য বই সংগ্রহ করবেন, বই পড়বেন। একজন ডাক্তার ডাক্তারি বিষয়ে বই পড়বে, একজন আইনজীবী আইন বিষয়ক বই পড়বে, আর একজন বীমা কর্মী বীমা বিষয়ক বই পড়বে। এবং আপনার ডেস্ক আছে বা যে চেম্বার আছে সেখানে বইগুলো কি করবেন, সাজিয়ে রাখবেন। এটা গ্রাহকদের মনে আপনার প্রতি একটা বিশ্বাস জন্মাবে, না এই লোক বীমা বিষয়ে জানে, ওনার কাছ থেকে সঠিক পরামর্শগুলো পাওয়া যাবে। তাহলে আপনার যে চেম্বার আছে বা যে টেবিল আছে, টেবিলের ওখানে কি করবেন, বইগুলো সাজিয়ে রাখবেন। দেখবেন ডাক্তারদের চেম্বারে তার অনেক ডাক্তারি বিষয়ে বই থাকে, যারা আইনজীবী উকিল তাদের পিছনে দেখবেন অনেক বই সাজানো থাকে। ঠিক একইভাবে আপনাদেরও কি করা উচিত, বই সাজিয়ে রাখা উচিত। শুধু মানে সাজিয়ে রাখলে তো হবে না, মানে সাজিয়ে তো রাখবেন, প্লাস পড়তেও হবে, দুটাই করতে হবে। তাহলে এই বইটা যদি সংগ্রহ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করে বইটা সংগ্রহ করে ফেলবেন। এছাড়াও রকমারিতে পাওয়া যাচ্ছে, রকমারিতে আমার নাম লিখে সার্চ দিলে বইটা পেয়ে যাবেন। আমি একজন বীমা উপদেষ্টা, এখন পর্যন্ত যারাই সংগ্রহ করেছে খুবই ভালো রিভিউ দিয়েছে। আচ্ছা, আর আমরা গত 2 মাস আগে থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে পে অ্যাজ ইউর উইশ। অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মাফিক পেমেন্ট করে ট্রেনিং এ অংশ নিবেন, মানে এরকম একটা ইনিশিয়েটিভ। আমাদের যেমন হচ্ছে ট্রেনিং এর ফি যেমন হচ্ছে অ্যাটলিস্ট আমাদের যেমন 500 টাকা করে আমরা চার্জ করি। এখন অনেকে বলে স্যার 500 টাকা নাই, এরকম বলেন। তখন ভাবলাম হচ্ছে তাহলে এরকম একটা ইনিশিয়েটিভ নেই যেখানে আপনি আপনার ইচ্ছে মাফিক পেমেন্ট করে, আপনার সামর্থ্য অনুযায়ী পেমেন্ট করে ট্রেনিং অংশ নেবেন। পে অ্যাজ ইউ উইশ, আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য যদি থাকে 1000 টাকা তাহলে 1000 টাকা দিবেন, আপনার সামর্থ্য যদি থাকে 200 টাকা তাহলে 200 টাকা দিবেন, আপনার সামর্থ্য যদি 300 টাকা তাহলে 300 টাকা দিবেন। অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মাফিক পেমেন্ট করে ট্রেনিং এ অংশ নেবেন। এভাবে হচ্ছে আমরা এটা গত ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলাম। ফেব্রুয়ারি মাসে আমাদের প্রথম ট্রেনিং হয়েছিল। ফেব্রুয়ারি মাসে আমাদের ট্রেনিং ছিল পার্সোনাল লিডারশিপের বিষয়। দেন মার্চ মাসে আমরা সেকেন্ড ট্রেনিং করেছিলাম, মার্চ মাসে আমাদের ট্রেনিং ছিল প্রবলেম সলভিং নিয়ে। আর এই এপ্রিল মাসে আমাদের যে ট্রেনিং সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। তাহলে অনেকেই ট্রেনিং করতে চায় কিন্তু দেখা যাচ্ছে কি নাই, টাকা নাই। তো তাদেরকে আপনি বলবেন তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য মানে পেমেন্ট করে তুমি এখানে ট্রেনিং করো। এখানে আমি কিন্তু বলবো না যে অমুকে মাত্র 100 টাকা দিয়েছে, তমুকে 200 টাকা দিয়েছে, এইভাবে কাউকে করা হবে না। এটা গোপন থাকবে, আপনার আমার মধ্যে থাকবে। তাহলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পেমেন্ট করে এই ট্রেনিং এ অংশ নেবেন। কিন্তু ট্রেনিং করতে হবে, কারণ জনসংখ্যা এবং জনশক্তি দুইয়ের পার্থক্য হচ্ছে ট্রেনিং। একটি দেশে অধিক জনসংখ্যা অভিশাপ না। আমরা অনেকে বলি জনসংখ্যা অনেক অভিশাপ। জনসংখ্যা অভিশাপ হবে কখন, যদি জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তর না করি। আর যদি জনসংখ্যা শুধু সংখ্যা হয় তখন সেটা কি হয়ে যাবে, অভিশাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের জনসংখ্যাকে কি করতে হবে, জনশক্তিতে রূপান্তর করতে হবে। আর জনসংখ্যাকে জনশক্তি করার জন্য কি করতে হবে, ট্রেনিং দিতে হবে। এই যে আমাদের বিপুল জনসংখ্যা আছে তাদেরকে যদি আমরা ট্রেনিং দিয়ে যদি হচ্ছে আমরা কি করতে পারি, বিদেশে পাঠাতে পারি স্কিল্ড লেবার হিসাবে, তাহলে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, রেমিটেন্স পাবো। এবং আমাদের কিন্তু রেমিটেন্সের অন্যতম একটা উৎস কিন্তু কি, এই লেবার পাঠানো। কিন্তু এই লেবার গুলো বেশিরভাগ সময় আনস্কিল ভাবে যায়, স্কিলবিহীন। কিন্তু তাদেরকে স্কিল সহকারে যে আমরা পাঠাই তখন আমরা কিন্তু বিপুল পরিমাণ কি করতে পারবো, রেমিটেন্স অর্জন করতে পারবো। তাহলে প্রশিক্ষণ দিয়ে, এবং বর্তমান সরকার কিন্তু একটা চমৎকার ইনিশিয়েটিভ নিয়েছে। তারা হচ্ছে বাইরের দেশে নার্সের প্রচুর চাহিদা, এবং প্রত্যেকটা মেডিকেলে দেখা মানে ইনিশিয়েটিভ নিয়েছে যে নার্সিং ইনস্টিটিউট থাকবে, যে নার্সের শিখিয়ে বিদেশে কি করবে, রপ্তানি করবে, পাঠাবে। অর্থাৎ এখান থেকে তাহলে কি জনসংখ্যা এবং জনশক্তির দুটা পার্থক্য হচ্ছে ট্রেনিং। ট্রেনিং করতে হবে। তাহলে আমরা নেক্সট লেভেল সেই ইনিশিয়েটিভটা নিয়েছি, যে হচ্ছে পে অ্যাজ ইউর উইশ। আপনার ইচ্ছে মাফিক পেমেন্ট করে ট্রেনিং অংশ নেবেন। আগামী 24শে এপ্রিল, আজকে হচ্ছে 21 তারিখ, অর্থাৎ আর 3 দিন পর আমাদের পে অ্যাজ ইউর উইশের তৃতীয় ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, যেখানে আপনি আপনার ইচ্ছে মাফিক পেমেন্ট করে এই ট্রেনিং এ অংশ নেবেন। এখানে আপনি নিজে অংশ নেবেন এবং অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন। আমাদের এটা আসন সংখ্যা মাত্র 99 জন, যেহেতু আমাদের জুমে ক্যাপাসিটি হচ্ছে 100,
আমি সহ হচ্ছে 100 হবে, 99 যোগ আমি 100। আশা করছি এই আমাদের নেক্সট ট্রেনিং এর জন্য 99 জনই যেন হয়ে যায়। আপনি আপনার টিম মেম্বার, অনেকে বলেন স্যার আমি আমার টিমকে ট্রেনিং করাতে যাচ্ছি কিন্তু টাকা নাই, আপনাকে তো এনে যে পারিশ্রমিক সেটা দিয়ে দিতে পারবো না। এখনই তো চমৎকার সুযোগ। তাহলে হচ্ছে আপনি আপনার ইচ্ছে মাফিক পেমেন্ট করবেন, সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী ইচ্ছে মাফিক পেমেন্ট করবেন। এটা হচ্ছে আমাদের 24 তারিখে ট্রেনিং হবে, সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন বিষয়ে। আশা করছি আপনি নিজে অংশ নেবেন, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন, এবং আপনারাই কিন্তু আমার হচ্ছে অ্যাম্বাসেডর, আপনারা হচ্ছে আমার মুখপাত্র, অর্থাৎ আপনারাই আমার বিজ্ঞাপনদাতা। আপনাদের মাধ্যমেই আমরা হচ্ছে কি করবো, মানে হচ্ছে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবো। এবং এই ইনিশিয়েটিভের কথা, মানে বাংলাদেশে কোনো ট্রেনিং ইনস্টিটিউট এই ধরনের কোনো ইনিশিয়েটিভ কিন্তু নেয় নাই যে আপনি আপনার ইচ্ছে মাফিক পেমেন্ট করে ট্রেনিং অংশ নেবেন। এবং প্রত্যেক মাসে আমরা এরকম করে একটা করতে যাচ্ছি, কারণ আমাদের তো ট্রেনিং এর প্রতি অভ্যস্ত করতে হবে। আমরা অনেকে ট্রেনিং এর গুরুত্ব বুঝি না। যেমন দেখেন, আজকের এই টাউন হল মিটিংটা কিন্তু ফ্রি, এবং আমরা চমৎকার একটা টপিক নিয়ে আমরা আয়োজন করছি, স্ট্রেস ম্যানেজমেন্ট। তারপর আমাদের এখানে মাত্র 12 জন অংশ নিয়েছে, কিন্তু আমাদের গ্রুপে কিন্তু 200-র উপরে মেম্বার। 200 জন থেকে মাত্র 12 জন, যেটা হচ্ছে একদম ফ্রি। তারপর আমরা কিন্তু কি ট্রেনিং এর গুরুত্ব বুঝতেছি না। ঠিক আছে? তাহলে এই অভ্যস্ত করার জন্যই আমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছি। এবং যখন দেখবে যে না, ট্রেনিং আসলেই কার্যকরী, ট্রেনিং করলেই হয়। এবং আমার ট্রেনিং বাইরে থেকে একরকম, যারা হচ্ছে ট্রেনিং এ অংশ নেয় তখন বলে না ট্রেনিং তো আসলে খুব ভালো, খুব চমৎকার ট্রেনিং হয়, তখন তারা বুঝে না। তাহলে আমি কিরকম ট্রেনিং করাই, ট্রেনিং আসলেই ভালো হয় কিনা, কাজে কাজে লাগে কিনা, সেটা বোঝার জন্য তো আপনাকে অংশ নিতে হবে। এই জন্য দেখা যাচ্ছে আপনি আপনার ইচ্ছে মাফিক পেমেন্ট করে এই ট্রেনিং অংশ নেবেন। এটা আগামী 24শে এপ্রিল, বৃহস্পতিবার পড়তেছে, রাত 9টা থেকে 11টা। আমরা ইফেক্টিভ কমিউনিকেশন এই বিষয়ের উপর ট্রেনিং করবো, যে কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার অন্য কোনো স্কিল থাকুক বা না থাকুক, এই কমিউনিকেশন স্কিল যদি থাকে, আপনি খেয়ে পরে বাঁচতে পারবেন। অর্থাৎ কিভাবে কথা বলতে হয়, কথা, আমাদের কথা বলা শিখতে 2 বছর লাগে, কিন্তু কোন জায়গায় কোন কথা বলতে হবে এটা শিখতে আমার আজীবন লেগে যায়। এই যে আপনারা বীমা পলিসি সেল করেন, সেটা কিভাবে বিক্রি করেন? কথা দিয়ে। তা সবকিছু কিন্তু কথা দিয়ে। আপনি কাউকে হচ্ছে প্রেমের প্রস্তাব দিচ্ছেন, সেটা কিভাবে দিচ্ছেন? কথা দিয়ে। তাহলে আমরা অনেকে এই কথা বলতে পারি না, কথা বলতে গিয়ে বেফাস কথা বলে ফেলি। তাহলে কথা কিভাবে বলতে হয়, কিভাবে কথা বলে মানুষের মন জয় করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব এই ইফেক্টিভ কমিউনিকেশন প্রশিক্ষণে। আশা করি আপনি নিজে অংশ নেবেন এবং অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন। এবং এই প্রশিক্ষণে কোনো নির্দিষ্ট ফি নাই, আপনি আপনার ইচ্ছে মাফিক, অর্থাৎ পে অ্যাজ ইউ উইশ, আপনি ইচ্ছে মাফিক পেমেন্ট করে ট্রেনিং অংশ নেবেন। যারা অংশ নিতে চান, আমরা হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার করি, একটু পরে লিঙ্ক শেয়ার করে দেবো। আজকে ট্রেনিং শেষে রেজিস্ট্রেশন করে ফেলবেন দ্রুত। আর আসন সংখ্যা মাত্র 99 জন, এই জন্য দ্রুত রেজিস্ট্রেশন করবেন, আপনি নিজে অংশ নেবেন, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন। ওকে, আজকে আমরা যে বিষয় নিয়ে আছে আমাদের আজকে টাউন হল মিটিং, সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্ট্রেস ম্যানেজমেন্ট। আমরা প্রচুর চাপে থাকি, আমরা যারা এখানে সেলসে আছি, সেলসে তো প্রচুর চাপ নিতে হয়, টার্গেটের চাপ, প্রেশার। দেখা যায় এত চাপ নিতে, চাপের কারণে পর কি হয় না, রাতে ঘুমই আসে না। তাহলে এই স্ট্রেসটা কিভাবে ম্যানেজ করা যায়? দেখেন, আমাদের আজকে টপিকটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ স্ট্রেসটাকে আমরা ম্যানেজ করব, স্ট্রেস দূর করব না। লাইফে স্ট্রেসের দরকার আছে, স্ট্রেসের দরকার আছে, কিন্তু কতটুকু দরকার আছে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো, যে স্ট্রেস কতটুকু দরকার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তার আগে আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সবাই একটু চ্যাট বক্সে লিখবেন। এই যে এখানে আমার হাতে একটা গ্লাস দেখতে পাচ্ছেন, এবং গ্লাসে পানি দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই। আমার হাতে গ্লাস, এবং গ্লাসে কি পানি দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন যে এটা ওজন কিরকম হতে পারে, মানে ওজন কিরকম হতে পারে। আমার হাতে হচ্ছে একটা গ্লাস, এবং গ্লাসে অল্প একটু পানি আছে। এই পানি সহ এই গ্লাসটার ওজন কিরকম হতে পারে একটু জানাবেন, চ্যাট বক্সে লিখতে পারেন। যে আমার হাতে হচ্ছে একটা গ্লাস দেখতে পাচ্ছেন, এবং এই গ্লাসের ওজন কিরকম হতে পারে। শুরু, যেমন সাহেব বলছে 300 গ্রাম, অন্যরা যদি একটু অনুমান করেন।
এটা কিরকম হতে পারে? গ্লাস সহ 200 থেকে 250 গ্রাম, জাহিদ সাহেব বলছে 250 গ্রাম, আশিক সাহেব বলতেছে 200 গ্রাম। ওকে, তাহলে হচ্ছে 200 থেকে 300 গ্রাম, তাহলে আমরা যদি অ্যাভারেজ করি 200 থেকে 300 গ্রাম একটা ওজন হবে। তাহলে দেখেন, এই যে 200 থেকে 300 গ্রাম আমি ধরে আছি, আমার কিন্তু মানে কোনো কষ্ট হচ্ছে না, একদম হালকা, কিন্তু মানে 200 থেকে 300 গ্রাম ধরে আছে, এটা কিন্তু একদম হালকা। তাহলে 200 থেকে 300 গ্রাম একটা ওজন জিনিস, এটা আমি ধরে আছে, এটা একদম হালকা, আমার কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু এই জিনিসটা আমি যদি 1 ঘন্টা ধরে রাখি, তখন কি হবে? একটু কষ্ট হবে তখন। এবং এটা যদি আমি সারাদিন ধরে রাখি, তখন কিন্তু আমার হাত একদম অবশ হয়ে যাবে, ব্যথা হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করেন, গ্লাসটার ওজন কতটুকু সেটা কিন্তু বিষয় না। গ্লাসটার ওজন মাত্র 200 গ্রাম বা 300 গ্রাম, এটা আমি ধরে আছি, কোনো কষ্ট হচ্ছে না। গ্লাসটা তাহলে ওজন কিন্তু বিষয় না, বিষয়টা কি আমি কতক্ষণ ধরে আছি। আমি যদি 1 ঘন্টা ধরে রাখি, আমার হাত ব্যথা হয়ে যাবে। আর আমি যদি সারা দিন ধরে রাখি, তখন হাত প্রায় অবশ হয়ে যাবে। তাহলে বিষয় কি? গ্লাসটার ওজন কতটুকু সেটা বিষয় না, গ্লাসটা আমি কতক্ষণ ধরে আছি সেটা হচ্ছে বিষয়। তাহলে আমরা গ্লাসটা একটু রেখেই করতেছি। আমাদের লাইফে এরকম অনেক ছোটখাটো বিষয় আসে, যেটা হচ্ছে কোনো ওজন নাই, একদম হালকা, কিন্তু ওই জিনিসটা আমরা দীর্ঘক্ষণ ক্যারি করার কারণে, দীর্ঘক্ষণ বহন করার কারণে, সেটা একসময় কি বিশাল চাপের কারণ হয়ে যায়। যেমন এই 200 গ্রাম ওজনের গ্লাস আমি যদি 24 ঘন্টা ক্যারি করি, তখন এটাকে আমার বিশাল চাপের হয়ে যাবে। তাহলে মোরাল অফ দি স্টোরি কি? মোরাল অফ দি স্টোরি হচ্ছে চাপ মুক্ত হতে হবে, মানে ছোটখাটো বিষয় এগুলো কি করতে হবে, মানে করে ফেলতে হবে। এগুলো স্ট্রেসের কারণ হয়ে যায়, দাঁড়ায়, বিশাল বড় স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়। যেমন একটু উদাহরণ দেই, আপনার বাসার বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলে কিন্তু একটা সময় দেওয়া থাকে, বা মনে করেন বিদ্যুৎ বিল সময় দিতে হবে 25 তারিখের ভিতর। আজকে হচ্ছে 21 তারিখ, আপনার হচ্ছে আর তো 4 দিন সময় আছে, দিবনি। এই যে আপনি বিদ্যুৎ বিল আজকে আজকে চাইলে আজকেও দিতে পারতেন, আপনার যথেষ্ট সময় আছে, কিন্তু তারপর বলছেন সময় আছে, পর দিবনি। এই দিবনি দিবনি করতে করতে পরে কি হলো, আজকেই 25 তারিখ হয়ে গেল। আবার আজকে আপনাদের কোম্পানিতে আপনাদের সিও স্যার আসবে। এখন বিদ্যুৎ বিল দেওয়াটা ইম্পর্টেন্ট, আবার সিও স্যার ওটাও ওটা তো আবার আর্জেন্ট হয়ে গেছে, যাইতে হবে। তখন কি হয়ে যাচ্ছে, জরিমানা সহ পরে বিদ্যুৎ বিল দেওয়া লাগতেছে। তাহলে আমরা অনেকেই কাজ ফেলে রাখি, ফেলে রাখতে রাখতে সেটা কি হয়ে যায়, একসময় আর্জেন্ট হয়ে যায়। এবং যখন আর্জেন্ট হয়ে যায়, তখন সেটা বিশাল চাপের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা যদি স্ট্রেস ম্যানেজমেন্ট যদি এখান থেকে আলোচনা করি, আপনি যদি লাইফে স্ট্রেস ম্যানেজ করতে চান, সময়ের কাজ সময় মতো করে ফেলতে হবে। সময়ের কাজ সময় মতো যদি আমরা না করি, তাহলে এই যে কি হয়ে যাবে, বিটা বিশাল বড় কারণের চাপের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তো স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে চাপ। স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে চাপ। আমরা যদি স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে stress is the body's reaction to various situations, whether they are real or perceived. When you feel threatened, a chemical reaction occurs in your body that allow you to act in a way to prevent injury. This reaction is known as flight or fight or the stress response. স্ট্রেস হচ্ছে যে কোনো ঘটনাতে আপনি কিভাবে রিয়াকশন দিচ্ছেন, যে কোনো ঘটনাতে আপনি কিভাবে দিচ্ছেন, এটা রিয়েল হতে পারে অথবা অনুমান করা হতে পারে, রিয়েল অর পারসিভড, অনুমান করা হতে পারে। আপনারা দেখবেন, যখন আমাদের পরীক্ষা আসে, পরীক্ষার আগে আমাদের কি হয়, জ্বর চলে আসে। তো পরীক্ষা নিয়ে আমাদের একটা ভয় কাজ করে, একটা চাপ অনুভব করি। এবং এই পরীক্ষার ইসের কারণে আমাদের কি চলে আসে, জ্বর চলে আসে অনেকের, বা অনেকের কিন্তু ডায়রিয়াও হয়ে যায়। এটা কিন্তু এটা কি হয়, স্ট্রেসের কারণে, যে পরীক্ষা। এবং আমাদের বডির একটা রিয়াকশন হয়, ফ্লাইট অর ফাইট। যখনই আমরা কোনো থ্রেট অনুভব করি, তখন আমাদের শরীরে একটা কেমিক্যাল রিয়াকশন হয়। এবং হয় আমি পালাবো অথবা যুদ্ধ করব, হয় পালাবো অথবা মুখোমুখি করব। আপনারা যদি আমাদের মানুষের ইতিহাস যদি দেখেন, আমরা কিন্তু একসময় থেকে গুহাতে বসবাস করতাম, তখন কিন্তু বন্য পশু পাখির সাথে আমাদের বসবাস করতে হইতো। তখন বন্য পশু পাখির সাথে হয় আমি মোকাবেলা করতাম, অথবা পালিয়ে বেড়াতাম।
তাহলে ওই জিনিসটা আমাদের ব্রেনে মেমোরিতে কিন্তু রয়ে গেছে। তাহলে যখনই আমরা কোনো একটা থ্রেট অনুভব করি, আতঙ্ক অনুভব করি, তখন ব্রেন সাথে সাথে রেসপন্স করে, হয় পালাও, না হলে কি করো, মুখোমুখি হও। দেখেন, যখনই কোনো একটা ভয়ের সিচুয়েশন হয়, মনে মনে এই সাপ আছে, সাপ আছে শুনলেই সাথে সাথে কি আপনার শরীর কিন্তু লাফিয়ে উঠতেছে। সাপ আছে নাকি নাই, আপনি কিন্তু হচ্ছে এই করার আগেই, মানে হচ্ছে দেখার আগেই জাস্ট শুনেছেন সাপ, সাথে সাথে বডি কি করেছে, লাফ মেরে দিচ্ছে। দেখেন কত দ্রুত, মানে সাপ শোনার সাথে সাথেই, মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আপনার বডি কি জাম্প মেরে উঠতেছে। তাহলে আমাদের ব্রেনে সেভাবে প্রোগ্রামিং করা যে ফ্লাইট অর ফাইট। তাহলে সাপ শোনার সাথে সাথে আপনি কি করতেছেন, পালানোর চেষ্টা করতেছেন, ফ্লাইট করার চেষ্টা করতেছেন। তাহলে আমাদের এটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টেরই, যখন আমরা কোনো কিছু কিছু থ্রেট অনুভব করি, তখন হয় পালানোর চেষ্টা করি অথবা এটা মুখোমুখি করার চেষ্টা করি। এখন তাহলে কোন একটা জিনিস নিয়ে আপনি একটু আতঙ্কে আছেন, একটু ভয়ে আছেন, এই জিনিসটা যদি আপনার ভিতরে রেখে দেন, দিন দিন যদি রেখে দেন যে না আমি এই জিনিসটা নিয়ে আমি একটু হয়ে আছি, চিন্তিত হয়ে আছি, মানে আপনার মন মতো হচ্ছে না, এই জিনিসটা যদি আপনি আনঅ্যাড্রেস করে রাখেন, ইফ আনঅ্যাড্রেস স্ট্রেস ক্যান কজ মেন্টাল হেলথ ইস্যু, তখন এটা মানসিক সমস্যা হয়ে দাঁড়াবে, লাইক ডিপ্রেশন অর অ্যাংজাইটি অ্যান্ড হার্ম অর ফিজিক্যাল হেলথ। দেখেন, এখানে যারা ঢাকা শহরে থাকেন, ঢাকা শহরে দেখবেন মানুষ অল্পতে রেগে যায়। আপনি লোকাল বাসে উঠেছেন, কারো একজনের পায়ে হয়তো একটু পাড়া লেগেছে, তখন আপনি কি বলবেন, ভাই সরি, সাথে সাথে লোকটা রিয়ে দিবে, কি মিয়া, হ্যাঁ চোখ নাই, হ্যাঁ, মানে হচ্ছে একদম পাড়া দিয়ে করে চলে যাচ্ছেন। দেখেন প্রচুর রিয়াক্ট করে ফেলতেছে, প্রচুর রিয়াক্ট করে ফেলতেছে, সামান্য একটু পাড়া দিয়েছেন, প্রচুর রিয়াক্ট করে ফেলতেছে। তখন আপনিও রিয়েক্ট করেন না, একটু সমপেতি হয়েন। ওই মাসে কেন রিয়েক্ট করে দিচ্ছে, কারণ তার ভিতর অনেক স্ট্রেস, সে হয়তো তার চাকরি নিয়ে সন্তুষ্ট না, খুশি না, সে হয়তো তার বসের কারণে সন্তুষ্ট না, খুশি না, তার বস তাকে প্রচুর ঝাড়ি দেয়, সেটা কাউকে বলতে পারতেছে না, ভিতরে লুকিয়ে রাখতেছে, মানে অর্থাৎ কোনো কিছু তার মন মতো হচ্ছে না, অথবা যে চাকরিটা করতেছে সেই চাকরি তার মন মতো না, তখন এই ভিতরে কি রাখে, স্ট্রেস জমিয়ে রাখছে। তখন কেউ যদি একটুখানি খোঁচা মারে, তখন সে তার ভিতরে সকল স্ট্রেস, সকল রাগ বের করে ফেলে। দেখেন, আমরা অফিসের রাগ বাসায় এসে ঝাড়ি, অনেক সময় এরকম হয় না, অফিসে ঝাড়ি খেয়ে এসেছেন বসের, পরে বাসায় এসে ছোট বাচ্চার উপর রাগ ঝাড়তেছেন। এটা কারণ কেন হয়, অর্থাৎ কোনো কিছু আপনার মন মতো হচ্ছে না, এবং এটা আপনি আনঅ্যাড্রেস করে রেখেছেন। এটা যখন আনঅ্যাড্রেস হয়ে থাকে, তখন আমরা বাসায় এসে কি করি, রাগারাগি করি। তাহলে এরকম কেউ যদি হুটহাট করে রেগে যায়, তখন একটু হইতে হবে যে কোনো, একটু পিছনে তাকাইতে হবে যে আমার কোনো কিছু কি মন মতো কি হচ্ছে না, কেন আমি এরকম রিয়েক্ট করতেছি, কেন আমি এভাবে রেগে যাচ্ছি, যে কোনো কিছু আপনার হয়তো মন মতো হচ্ছে না। স্ট্রেস হওয়ার কারণটা কি, তাহলে স্ট্রেস হওয়ার কারণটা হচ্ছে, স্ট্রেস একটা ইকুয়েশন আছে, স্ট্রেসের একটা ইকুয়েশন আছে, এক্সপেকটেশন মাইনাস রিয়েলিটি ইকুয়াল টু স্ট্রেস, এক্সপেকটেশন মাইনাস রিয়েলিটি ইকুয়াল টু স্ট্রেস। দেখেন, আপনি যখন বিয়ে করেছেন, মানে বিয়ে তখন করেন নাই, অবিবাহিত ছিলেন, তখন আপনার অনেক বন্ধু বান্ধবরা বা বলছে বিয়ে করে ফেলো, মানে বিয়ে করলে অনেক মজা, মজ মাস্তিতে থাকতে পারবা, আপনি খুব খুশি বিয়ে করলে, এই আপনার একটা এক্সপেকটেশন আছে, বউ আপনাকে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবে, আপনার যত্ন করবে, আপনার শরীর টিপে দিবে, আপনি অনেক এক্সপেকটেশন। পরে বিয়ে করিয়ে ফেললেন, বিয়ে করার পর পরে বাস্তবে দেখলেন বউ সকালের ব্রেকফাস্ট বানায় দেয় না, কারণ বউ সকাল নিজেই উঠে সকাল 9টায়, আপনাকে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট খাইতে হয়, আপনার পা বউ টিপে দেয় না, উল্টা বউয়ের পা আপনার টিপে দিতে হয়। তাহলে আপনি বিয়ে করার আগে আপনার একটা এক্সপেকটেশন ছিল, পরে বাস্তবে দেখলেন সেটা হচ্ছে ভিন্ন। তাহলে বাস্তব এবং রিয়েলিটি যে একটা পার্থক্য, এটার নামই হচ্ছে স্ট্রেস। ঠিক একইভাবে আপনি যখন হচ্ছে সেলসের কাজে ঢুকবেন, তখন সবাই বলছে সেলসে ঢুকেন, আপনি ইচ্ছে মতো ইনকাম করতে পারবেন, যত সেল করবেন তত টাকা, আপনি প্রচুর খুশি, এক্সপেকটেশন নিয়ে আসছেন, পরে বাস্তবে গিয়ে দেখলেন সেল করা কত কঠিন, কত কিছু শুনতে হয়, হাই হাই। তাইলে এই যে একটা এক্সপেকটেশন মাইনাস রিয়েলিটি, এই দুটো পার্থক্য কি, স্ট্রেস। তাহলে আমাদের লাইফে স্ট্রেস থাকবে,
কিন্তু এটাকে কি করতে হবে, অ্যাড্রেস করতে হবে যে আমি কি কারণে স্ট্রেস, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে সেটা সম্পর্কে সচেতন থাকতে হবে। কিন্তু আপনি যদি আপনার স্ট্রেস সম্পর্কে সচেতন না থাকেন, এই যে আপনি বসের কাছ থেকে ঝাড়ি খেয়ে এসে যে বাসায় রাগারাগি করছে, এই বিষয়ে যদি সচেতন না থাকেন, তখন কিন্তু আপনি রাগ কন্ট্রোল করতে পারবেন না, রেগে যাচ্ছেন। তাহলে আমাদের কি করতে হবে, সচেতন থাকতে হবে যে কি কারণে আমি স্ট্রেস। আর এই বিষয়ে যদি আপনি সচেতন না থাকেন, আমি যে এই কারণে আমার মন মতো হচ্ছে না, আমার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে না, এই বিষয়ে যদি আপনি সচেতন না থাকেন, এটা যদি ভিতরে ভিতরে লুকিয়ে রাখেন, জমিয়ে রাখেন, এটা একসময় কি হয়ে যাবে, বিশাল বড় ডিপ্রেশন হয়ে যাবে। ডিপ্রেশন থেকে আপনি অ্যাংজাইটি, এবং সেখান থেকে সময় কি ফিজিক্যাল হার্ম করার চেষ্টা করবেন, আপনি আপনি হাত কাটবেন, দেখা যাচ্ছে না খায়ে থাকবেন, এই করবেন সেই করবেন। এবং আমাদের এই যে মানুষ যে সুইসাইড করে, এই সুইসাইড করার অন্যতম কারণ যে স্ট্রেস জমিয়ে রাখতে রাখতে একসময় কি হয়, সুইসাইড করে। এই জন্য এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আপনি নিজে আজকে শিখবেন, এবং নিজে শিখে অন্যদেরকেও শিখাবেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, একটু অনুমান করেন করেন দেখি যে স্ট্রেস যদি আমরা আনঅ্যাড্রেস করে রাখি, স্ট্রেস একসময় সময় কি হয়ে যাবে, ডিপ্রেশনের রূপ নেবে। ডিপ্রেশন একটা মানসিক রোগ। তখন কিন্তু আপনার মানে ডাক্তার দেখাইতে হবে, সাইকোলজিস্ট দেখাইতে হবে। শুধু স্ট্রেসের শুরুর দিকে এটা ডিপ্রেশন হয় না, কিন্তু ডিপ্রেশন কখন হয়, স্ট্রেস জমায় রাখতে 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 সেটা একসময় ডিপ্রেশন হয়ে যায়। আপনাদের কাছে প্রশ্ন যে হোয়াট কান্ট্রিজ, মানে কোন দেশটা হ্যাভ দ্য হাইয়েস্ট ডিপ্রেশন রেটস, কোন দেশের হাইয়েস্ট ডিপ্রেশন রেট বেশি? প্রথমে কে আছে, অনুমান করেন দেখি। পৃথিবীতে তো 200-র উপরে দেশ আছে, এই 200 দেশের মধ্যে কোন দেশের সবচেয়ে হাইয়েস্ট ডিপ্রেশন রেট, ডিপ্রেশন সবচেয়ে বেশি কোন দেশের? চ্যাট বক্সে লেখেন। সবচেয়ে হাইয়েস্ট ডিপ্রেশন সবচেয়ে বেশি কোন দেশের, আপনাদের মতে কোনটা? একটু চ্যাট বক্সে লেখেন যে হোয়াট কান্ট্রিজ হ্যাভ দ্য হাইয়েস্ট ডিপ্রেশন রেট। ভুল হোক শুদ্ধ হোক, আপনি অনুমান করে লেখেন যে আলমগীর রানা সাহেব বলতেছে ইসরায়েল, তাদের হচ্ছে হাইয়েস্ট ডিপ্রেশন রেট। ইয়াসিন সাহেব বলতেছে জাপান, তাদের হাইয়েস্ট ডিপ্রেশন রেট। ওকে, গবেষণা কি বলে আমরা একটু দেখি, যে গবেষণা কি বলতেছে সবচেয়ে হাইয়েস্ট ডিপ্রেশনের রেট কোন দেশে। সবচেয়ে হাইয়েস্ট ডিপ্রেশনের রেট হচ্ছে চায়না। মানে ইসরায়েল তো হবে না, কারণ ইসরায়েল তো মাত্র হচ্ছে 90 লক্ষ, পৃথিবীতে তার মাত্র 90 লক্ষ, কিন্তু চায়না তো 140 কোটি জনসংখ্যা তাদের, তাদের তার বেশি হবে। ঠিক আছে, সবচেয়ে হাইয়েস্ট ডিপ্রেশন হচ্ছে চায়না। এরপর হচ্ছে দ্বিতীয়তে আছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ারও লোক সংখ্যা 100 কোটির উপরে। এরপর হচ্ছে ইউএস, আমেরিকা। 4 নম্বরে হচ্ছে ব্রাজিল। এবার আমাকে একটু বলবেন 5 নম্বরে কে আছে, একটু বলেন দেখি, এবার দেখি আপনারা বলতে পারেন কিনা। 5 নম্বরে কে আছে, 5 নম্বরে কে থাকতে পারে? জি, 5 নম্বরে, জি শামীম সাহেব একদম সঠিক অনুভব করেছেন। 5 নম্বরে আছে হচ্ছে বাংলাদেশ। তাহলে দেখেন, এটা কাদের গবেষণা হচ্ছে, pulsetms.com। তাহলে দেখেন আজকের এই টাউন হল মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে, বাংলাদেশে অনেক মানুষ ডিপ্রেশন জমিয়ে রাখতেছে, মনের ভিতর তাদের অনেক চাপ। কারণ আমাদের দেশের অধিকাংশ তরুণরা তাদের পছন্দ অনুযায়ী কেরিয়ার বেছে নিতে পারে না। ছেলের স্বপ্ন ফটোগ্রাফার হওয়া, কিন্তু বাবা মা চায় না তুমি ব্যাংকার হও। পরে পরিবারের চাপে পড়ে তার ফটোগ্রাফি হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তাকে কি হতে হয়, ব্যাংকার হতে হয়, বসে বসে টাকা গুনতে হয়। কাজের এত প্রেশার, 6টার সময় ছুটি হওয়ার কথা, আস্তে আস্তে 8টা বেজে যায়, বাসায় আসে সে ঘুমাইতে। আবার সকালবেলা হও, রাস্তার 2 ঘন্টা ট্রাফিক জ্যামে পড়ে তারপর অফিসে যাও, আবার বাসায় ফেরার সময় 2 ঘন্টা ট্রাফিক জ্যামেই করে, অর্থাৎ 14 ঘন্টা সময় তার রাস্তায় কেটে যায়, অফিসে কেটে যায়।
বাসায় আসে শুধু ঘুমাইতে, তাহলে ওই মানুষটা লাইফ নিয়ে হ্যাপি না, তার এক্সপেকটেশন অনুযায়ী তার লাইফটা হচ্ছে না। তাহলে আমরা বলছি স্ট্রেসের ইকুয়েশন কি, এক্সপেকটেশন মাইনাস রিয়েলিটি ইকুয়াল টু স্ট্রেস। তাহলে আপনি যদি স্ট্রেস কমাইতে চান, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হয় এক্সপেকটেশন একটু কমাইতে হবে। এক্সপেকটেশন এবং রিয়েলিটি দুইটার যখন হচ্ছে মানে গ্যাপটা কম থাকবে, তখন আপনি স্ট্রেস কম থাকবে, আপনি লাইফটা নিয়ে হ্যাপি হতে পারবেন। আপনি আপনার লাইফ নিয়ে প্রচুর খুব মারাত্মক এক্সপেকটেশন নিয়ে রেখে ফেলেছেন, মারাত্মক এক্সপেকটেশন, কিন্তু বাস্তবে দেখলেন সেরকম জীবন না, তখন আপনি লাইফ নিয়ে হ্যাপি হতে পারবেন না, আনস্যাটিসফাইড থাকবে আপনার। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে এক্সপেকটেশন লেভেল একটু কমানো, অথবা ওই এক্সপেকটেশন অর্জন করার জন্য যা যা করা উচিত সেটা করা। আপনি চাচ্ছেন এরকম একটা জীবন যেখানে হচ্ছে আপনার 3 বেডের বাসা থাকবে, তারপর এই থাকবে সেই থাকবে, তাহলে আপনি সেরকম জীবনের বেছে নেন। মানে যদি সেটা বাংলাদেশে হয় বাংলাদেশ, যদি বাংলাদেশের বাইরে যেতে হয় চলে 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 যান, আমেরিকায় চলে যান। কিন্তু আপনি আপনার অবস্থা পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করবেন না, আবার এক্সপেকটেশন রাখবেন অনেক হাই, তখন আপনার লাইফে কি চলে আসবে, স্ট্রেস চলে আসবে। ঠিক আছে? তাহলে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই স্ট্রেস লুকিয়ে রাখতেছে, এবং এই স্ট্রেস যদি লুকিয়ে রাখেন, তাহলে সেটা কি হয়ে যাবে, একসময় বিশাল বড় চাপের কারণ হয়ে যাবে, এবং মানুষ কি করবে, সুইসাইড করবে, অল্পতে রেগে যাবে। ঠিক আছে? তাহলে এই জন্য আজকের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকে আমরা যে স্ট্রেস ম্যানেজমেন্ট যে টেকনিক গুলো আলোচনা করব, এগুলো আপনি নিজে শিখবেন, নিজের লাইফে অ্যাপ্লাই করবেন, এবং অন্যদেরকেও শিখাবেন। তাহলে আপনি যে স্ট্রেসের ভিতর আছেন, কেমনি বুঝবেন যে আমার ভিতরে একটা স্ট্রেস যাচ্ছে, যে আমি আমি স্ট্রেসের ভিতর আছি? তাহলে এই লক্ষণগুলো আমাকে একটু জানতে হবে। তাহলে আপনার ভিতরে যদি এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে আপনি কি স্ট্রেসের ভিতরে আছেন, আপনি কোনো একটা কিছু আপনার মন মতো হচ্ছে না। তাহলে লক্ষণগুলো কি? ট্রাবল কনসেন্ট্রেটিং, আপনি মনোযোগ দিতে পারতেছেন না। কোনো কিছু নিয়ে যদি আপনার মন মতো না হয়, কোনো কিছু নিয়ে যে আপনি টেনশন করেন, দেখবেন আপনি মনোযোগ দিতে পারতেছেন না, সবসময় খালি ওই টেনশনটাই হবে, ট্রাবল কনসেন্ট্রেটিং, মনোযোগ দিতে আপনার সমস্যা হবে। দেন হেডেক, প্রচুর মাথা ব্যথা করবে। দেন অ্যাংজাইটি, উদ্বিগ্ন হবে, আপনি উদ্বিগ্ন হবেন, চিন্তা কাজ করবে, টেনশন কাজ করবে। দেন অ্যাঙ্গার, আপনি অল্পতে কি হয়ে যাবেন, রেগে যাবেন। দেন স্টোমাক প্রবলেম, আপনার স্টোমাকে প্রবলেম হবে। দেখবেন পরীক্ষার আগ মুহূর্তে আপনার অনেকের ছেলে মেয়েদের কি হয়, ডায়রিয়া হয়ে যায়, পেটে সমস্যা হয়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে সে পরীক্ষা নিয়ে ভয়ে আছে। কি নিয়ে ভয় আছে? পরীক্ষা যদি তার মন মতো না হয়, তাহলে কি হবে, এই যে একটা স্ট্রেস, স্টোমাক প্রবলেম হয়। তাহলে ফ্যাটিক, অবসাদগ্রস্ততা, অবসাদগ্রস্ত মানে কি, মানে ভাল লাগে না, একটা মনমরা, উদাসীন। ডিক্রিজ সেক্স ড্রাইভ, আপনার সেক্স করতে ইচ্ছা করবে না। তারপর হচ্ছে স্কিন ইরিটেশন, মানে শরীর জ্বালা পোড়া করবে। মাসল টেনশন, মাসল টেনশন করবে, হাত পা একটু ব্যথা ব্যথা করবে। টিথ গ্রিন্ডিং, দাঁত ছিড়ছিড় করবে। অ্যাপেথি, উদাসীন, মানে কোনো কিছু করতে ভালো লাগবে না, কোনো কিছুর সাথে আপনি অ্যাটাচ হতে পারবেন না। তাহলে এই জিনিসগুলো যদি আপনার ভেতরে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি কি কোন একটা স্ট্রেসের ভেতরে আছেন, কোন একটা স্ট্রেসের ভেতরে আছেন। আপনাকে কি করতে হবে, এই স্ট্রেসটা অ্যাড্রেস করতে হবে, এই বিষয়ে আপনাকে সচেতন হইতে হবে। আর স্ট্রেস যদি সচেতন না হন, তাহলে এটা একসময় কি হয়েছে, বিশাল বড় গাছ হয়ে দাঁড়াবে, মহিরু হয়ে দাঁড়াবে। তাহলে শুরুতে এই বিষয়ে কি করতে হবে, সচেতন হইতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে, প্রেজেন্ট মোমেন্টে। দেখেন, আমরা বেশিরভাগ মানুষ অতীত নিয়ে কি করি, আফসোস করি। বেশিরভাগ মানুষ অতীত নিয়ে কি করি, আফসোস করি, আর ভবিষ্যৎ নিয়ে টেনশন করি। অতীত নিয়ে আফসোস করি, আর ভবিষ্যৎ নিয়ে কি করি, টেনশন করি। যে ইস, কেন ওই কাজটা করতে গেলাম, ইস কেন ওইটা করতে গেলাম।
এটা নিয়ে কি করি, ভাবে আফসোস করি। তাহলে অতীত নিয়ে আফসোস করে কি নষ্ট করি, বর্তমান সময়টা আমরা নষ্ট করতেছি। তাহলে বর্তমান সময়ে থেকে আমরা অতীত নিয়ে আফসোস করতেছি, অথবা ভবিষ্যৎ নিয়ে টেনশন করতেছি, হাই হাই কি হবে, হ্যাঁ, যদি আমার টার্গেট অর্জন না হয় তাহলে আমার কি হবে, যদি আমি A+ না পাই তাহলে আমার কি হবে, যদি এটা হয় তাহলে আমার কি হবে। তাহলে ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন হচ্ছি, টেনশন করতেছি, অথবা অতীত নিয়ে আমরা কি করতেছি, আফসোস করতেছি। তাহলে অতীত নিয়ে আফসোস এবং ভবিষ্যৎ নিয়ে টেনশন করে আমরা কি নষ্ট করতেছি, বর্তমান সময়টাকে নষ্ট করতেছি। কিন্তু একটু চিন্তা করেন, অতীত যেটা পাস্ট, এটা কিন্তু আর ফিরে আসবে না। অতীত কি হয়ে গেছে, এটা হিস্ট্রি হয়ে গেছে, মানে অতীত ইতিহাস হয়ে গেছে। অতীত সেটা কিন্তু আর ফিরে আসবে না। তারপর হচ্ছে ফিউচার, যেটা হচ্ছে ভবিষ্যৎ। ফিউচারকে বলা হয় মিস্ট্রি, মানে রহস্য। ফিউচার হচ্ছে মিস্ট্রি, রহস্য। এটা আপনার জীবনে আসতেও পারে, নাও পারে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, এটা একটা রহস্য, মিস্ট্রি। আর অতীত এটা হচ্ছে হিস্ট্রি। তাহলে আপনার জন্য রিয়েল কোনটা, আপনার জন্য সত্য কোনটা? আপনার জন্য সত্য হচ্ছে এই বর্তমান মুহূর্তটা। আপনার জন্য সত্য হচ্ছে বর্তমান মুহূর্তটা। কিন্তু আমাদের অধিকাংশ মানুষরা, আমরা বর্তমান মুহূর্তে থাকতে পারি না। আপনার শরীর এখন 9টা 45-এ পড়ে রয়েছে, কিন্তু আপনার মন পড়ে রয়েছে মে মাসে। আপনার শরীর 2025 সালের এপ্রিলের 21 তারিখে পড়ে আছে শরীরটা, কিন্তু আপনার মন পড়ে আছে 2024 সালে, মন পড়ে আছে 2026 সালে, মন পড়ে আছে 2000 সালে। তাহলে মন, মানে শরীর তো মানে ই করতে পারে না, টাইম মেশিনের মতো ট্রাভেল করতে পারে না। আমাদের বডি তো টাইম মেশিনের মতো ট্রাভেল করতে পারে না, কিন্তু আমাদের মন, সে তো টাইম মেশিনের মতো ট্রাভেল করতে পারে। তাহলে মন টাইম মেশিনের মতো ট্রাভেল করতে পারে, কোনো সমস্যা হয় না। তাহলে কিন্তু আমাদের আত্মা তো যে আবার যদি ট্রাভেল করে ফেলে, তখন তো আপনি আবার মৃত, ডেথ, মরে যাবেন। তাহলে আমাদের শরীর এবং আত্মা মানে সমান্তরালে চলতেছে দেখে আপনি জীবিত আছেন। এই শরীর থেকে আত্মা যখন ট্রাভেল করে চলে যাবে, তখন ডেথ, মরে যাবেন। তাহলে আমাদের মন, শরীর একই সমান্তরাল চালাতে হবে। যখন একই সমান্তরাল চালাতে পারবেন, তখন আপনি হ্যাপি হতে পারবেন। হ্যাপি, সুখী হতে পারবেন। সুখী হওয়ার অন্যতম বড় শর্ত হচ্ছে বর্তমান মুহূর্তে থাকা। বর্তমান মুহূর্তে থাকা সুখী হওয়ার জন্য। এখন বর্তমান মুহূর্তে আপনি কিভাবে থাকবেন? বর্তমান মুহূর্তে থাকার জন্য আমি যদি আপনাদের একটা টেকনিক শেয়ার করি। যদি আপনাদের কারো কাছে যে কলম থাকে সামনে, তাহলে আপনারা কি করতে পারেন, এই যে এরকম করে আঙ্গুল নিয়ে এভাবে একটা কলম রাখতে পারেন। এই যে এইভাবে কলম, এবং কলমটা এভাবে কি করতে পারেন, ব্যালেন্স করতে পারেন, এভাবে চর্চা করতে পারেন কলম। দেখেন কলমটা কিন্তু একটু নড়বড় করতে, একটু লাফাচ্ছে, ব্যালেন্স করতে কষ্ট হচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু আপনি এখন স্থির হতে পারেন নাই। কলম এখন আস্তে আস্তে এই কলমটা কিন্তু স্থির হয়েছে। চাইলে প্র্যাকটিস করতে পারেন যদি কলম থাকে। এবার কি করেন, এটা আস্তে আস্তে নিচে নামান, এটা আস্তে আস্তে নিচে নামান, আবার আস্তে আস্তে কি করেন, উপরে ওঠান, আবার কলমটা আস্তে আস্তে নিচে নামান। আপনাদের সামনে যদি কলম থাকে তাহলে কলম দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এটা আস্তে আস্তে নিচে নামান, আবার এটা আস্তে আস্তে উপরে ওঠান। এভাবে করতে পারেন। তাহলে একটু চিন্তা করেন, যখনই আপনি কলমটা স্থির রাখার চেষ্টা করেছেন, আপনার সমস্ত মনোযোগ, মন কোথায় ছিল, এই প্রেজেন্ট মোমেন্টে ছিল, কলমের দিকে ছিল। আপনি তখন কিন্তু ভুলে গেছেন চুলায় যে ভাত দিয়েছেন এটা ভুলে গেছেন, আপনি তখন ভুলে গেছেন অমুক জায়গায় কি হচ্ছে, তমুক জায়গায় কি হচ্ছে, সব অতীত ভবিষ্যৎ ভুলে গেছেন আপনি। আপনি কোথায় ছিলেন, এই প্রেজেন্ট মোমেন্টে ছিলেন। তাহলে আমাদের মন হচ্ছে একটা নাছোড় বান্দার মতো, সে লাফায়, অতীত ভবিষ্যৎ, অতীত ভবিষ্যৎ এভাবে লাফালাফি করে। তাকে বাইধা রাখতে হবে। তাহলে বেঁধে রাখার জন্য এই চর্চাটা করতে পারেন, মানে কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। একটা আঙ্গুলে কি নিবেন, একটা কলম নিবেন, কলম নিয়ে কলমটাকে স্থির করবেন প্রথমে, স্থির করে এভাবে কি করবেন, আপ ডাউন করবেন। আরেকটা টেকনিক হচ্ছে, আপনাদেরকে বলতে চাই, সবাই একটা বৃত্ত আঁকেন। যদি কাগজ কলম সাথে থাকে একটা বৃত্ত আঁকেন। সময় দিচ্ছি 10 সেকেন্ড। সবাই একটা বৃত্ত এঁকে ফেলেন। সবাই একটা বৃত্ত আঁকেন।
যদি কাগজ কলম সাথে থাকে একটা বৃত্ত আঁকেন। বৃত্ত যখন এঁকেছেন, দেখেন দেখি সেটা কি বৃত্তর মতো হয়েছে কিনা। বৃত্তটা যখন এঁকেছেন সেটা কি বৃত্তর মতো হয়েছে? আপনি যখন সার্কেলটা এঁকেছেন তখন আপনার সমস্ত মনোযোগ কোথায় ছিল? সেই বৃত্তের ঘিরে ছিল, বৃত্তটাকে ঘিরে ছিল। যে এই সমস্ত মনোযোগ এই বৃত্তকে ঘিরে ছিল। এবং বৃত্তটা যখন বৃত্তের মতো হবে তখন কিন্তু আপনি কি প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারতেছেন। তাহলে আমরা দুইটা টেকনিক শিখলাম। আমরা যদি স্ট্রেস ম্যানেজ করতে চাই আমাদেরকে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে, প্রেজেন্ট মোমেন্টে। আর প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য আমরা দুইটা টেকনিক শিখলাম, একটা কলম দিয়ে টেকনিক আর একটা হচ্ছে সার্কেল টেকনিক। আমরা এই পর্যন্ত হচ্ছে স্ট্রেসে আমরা জানলাম যে স্ট্রেস কেন হয়, এক্সপেকটেশন মাইনাস রিয়েলিটি, এই দুইটা পার্থক্য হচ্ছে স্ট্রেস। কোনো কিছু যদি আপনার মন মতো যদি না হয় তখন হচ্ছে, বা কিরকম হবে, মানে জিনিসটা কিরকম হবে এটা নিয়ে আমরা একটা টেনশন করি, সেটা আমাদেরকে স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে। স্ট্রেসের অনেকগুলো সোর্স আছে, মানে স্ট্রেসের সোর্স গুলো কি ইন্টারনাল এবং এক্সটার্নাল কিছু সোর্স আছে। এক্সটার্নাল সোর্স কি? মেজর লাইফ চেঞ্জ। দেখা যাচ্ছে আপনি এখন আনমেরিড আছেন, 2 দিন পর হচ্ছে আপনার বিয়ে। তাহলে আপনি এখন আনমেরিড আছেন, 2 দিন পরে আপনার বিয়ে, তখন আপনার কি আসবে? স্ট্রেস আসবে, কারণ আপনার লাইফ একটা চেঞ্জ হতে যাচ্ছে। আনমেরিড থেকে মেরিড হতে যাচ্ছেন, মেজর লাইফ চেঞ্জ। আপনি এখন ইসে থাকেন, বরিশালে থাকেন, আপনার পোস্টিং হয়েছে ঢাকায়। তাহলে বরিশালের আবহাওয়া একরকম, ঢাকার আবহাওয়া একরকম, এই যে একটা লাইফ চেঞ্জ হতে যাচ্ছে, তখন আমরা কি স্ট্রেস ফিল করি। তারপর হচ্ছে টক্সিক ইনভায়রনমেন্ট। আপনি যেখানে চাকরি করেন বা যেখানে বসবাস করেন, পরিবেশটা হচ্ছে খুবই টক্সিক, মানুষগুলো খুবই টক্সিক, মানুষগুলো ভালো না, সব সময় বকা ঝকার ভিতর থাকতে হয়, তখন দেখবেন আপনি কি খুব স্ট্রেসের ভিতরে আছেন। ইনজুরি অর ইলনেস, দেখা যাচ্ছে কোন আপনার কোন একটা ইনজুরি হয়েছে, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আপনি অসুস্থ বা পরিবারের কেউ অসুস্থ, তখন দেখবেন কি আপনি সবসময় একটা টেনশনে আছেন, উদ্বিগ্ন হয়ে আছেন। তারপর হচ্ছে ফিনান্সিয়াল স্ট্রেস, ইনকাম কমে গেছে, ঋণগ্রস্ত হয়ে আছেন, তখন দেখবেন কি আপনি খুব চাপের ভিতরে আছেন। তারপর ওয়ার্ক প্রেশার, কাজের অনেক প্রেশার। তাহলে এগুলো হচ্ছে কি স্ট্রেসের উৎস, সোর্স। তারপর ইন্টারনাল স্ট্রেসর কি, মানে যেটা হচ্ছে ভেতরের, এগুলো তো বাইরের। ইন্টারনাল কি? ফিয়ার অফ চেঞ্জ, পরিবর্তনের ভয়। খুবই গুরুত্বপূর্ণ যে কোন একটা আপনার লাইফে কোন একটা চেঞ্জ আসতেছে, পরিবর্তনের ভয়। তারপর হাই এক্সপেকটেশন, যেটা আমরা শুরুতে বলেছি, আমরা এক্সপেকটেশন অনেক বেশি করি, পরে দেখা যাচ্ছে বাস্তবে সেরকম হচ্ছে না, তখন আমরা স্ট্রেস হয়ে যাই। তারপর নেগেটিভ সেলফ টক, নিজের সম্পর্কে নিজেই আমরা কি করি, অনেক নেগেটিভ সেলফ টক করি, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এরকম আমরা অনেক নেগেটিভ সেলফ টক করি, যেগুলো আমাদের স্ট্রেসের কারণ হয়। দেন ল্যাক অফ কন্ট্রোল। ল্যাক অফ কন্ট্রোল মানে কি? নিজের লাইফের উপর কন্ট্রোল না থাকা। আমরা অধিকাংশ মানুষ আমাদের লাইফের যাত্রীর আসনে না বসে, আমার জীবনটা কার? আপনার। আপনার জীবন আপনি নিজে চালাবেন, ড্রাইভার আসনে আপনি নিজে বসবেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমাদের লাইফের যাত্রীর মানে ড্রাইভারের আসনে না বসে আমরা বসি প্যাসেঞ্জারের আসনে, যাত্রীর আসনে। আমাদের লাইফটা তাহলে তখন কে চালায়? ড্রাইভার হিসেবে কে থাকে তখন? আমাদের ড্রাইভার হিসেবে থাকে সমাজ, পরিবার। মানে আমাদের জীবন চলে অন্যের ইচ্ছা মতো, মানে অন্য যেভাবে চালায় সেভাবে। আপনি একটা গাড়িতে উঠেছেন, ড্রাইভার আপনাকে যেভাবে নিয়ে যেখানে নিয়ে যাবে আপনি কিন্তু সেখানে যাবেন, ঠিক না? ঠিক একইভাবে আপনার জীবন যদি আপনি নিজে না চালান, না চালিয়ে অন্য কেউ যদি চালায়, তখন সে আপনাকে যেখানে নিয়ে যাবে আপনি সেখানে চলে যাবেন। অর্থাৎ আপনার জীবনের উপর কোনো কন্ট্রোল নাই, ল্যাক অফ কন্ট্রোল। তখন আপনার লাইফ স্ট্রেসড হয়ে যাবে। তারপর আমরা অনেক সময় পারফেকশনিস্ট হতে চাই, মানে মানে খুদ পছন্দ করি না, একটুখানি খুদ থাকলে স্ট্রেস হয়ে যায়, খুবই সবকিছু একদম নিখুঁত চাই, 100% পারফেক্ট, যেটাকে আমরা বলি। এটা এই পারফেকশনিস্ট হওয়াটা একটা ইসের মতো, সূচিবায়ুর মতো। অনেকে দেখবেন সূচিবায়ু আছে, তারা সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন চায়, একটুখানি অগাছালো থাকলে তার ভিতরে একটা স্ট্রেস হয়ে যায়। পারফেক্ট থাকবে, ভুল থাকবেই, ভুল করতে করতে আমাদের শিখতে হবে। কিন্তু আপনি যদি পারফেকশনিস্ট হতে চান তখন সবসময় কি একটা স্ট্রেসের মধ্যে থাকবেন। তো এগুলো কি আমাদের একটা মানে স্ট্রেসের সোর্স। তাহলে আমরা সোর্স গুলো জানলাম। এখন স্ট্রেস কি ভালো না মন্দ?
ইজ স্ট্রেস গুড অর ব্যাড? স্ট্রেস ভালো না মন্দ? কি কি মনে হয়? চ্যাট বক্সে যদি লিখতেন যে স্ট্রেস ভালো না মন্দ, চ্যাট বক্সে যদি লেখেন যে এতক্ষণ অনেক আলোচনা শুনলাম যে স্ট্রেস, এই আমরা অনেক কিছু বললাম, কিন্তু স্ট্রেসটা কি ভালো না মন্দ, কি মনে হয়? ইজ স্ট্রেস গুড অর ব্যাড? আপনার কাছে যেটা মনে হয় চ্যাট বক্সে যদি লেখেন। সুরজ জামান সাহেব বলতেছে গুড। মান্নান সাহেব বলতেছে গুড। আলমগীর কবির সাহেব বলতেছে গুড। ওকে, ধরো লেখেন স্ট্রেস গুড অর ব্যাড, কি মনে হয়? জাহিদ সাহেব বলতেছে গুড, ভালো। ইয়াসিন সাহেব বলতেছে সীমার মধ্যে ভালো। ওকে, ওকে। জি, ইয়াসিন সাহেব হচ্ছে আর একটু ভিন্নভাবে উত্তর দিয়েছে, সীমার মধ্যে ভালো। জি, স্ট্রেস অবশ্যই ভালো, তবে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত। একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত স্ট্রেস হচ্ছে কি, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ভালো। একটা নির্দিষ্ট, এখন কতটুকু হচ্ছে নির্দিষ্ট, সেটা হচ্ছে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে ঠেলাগাড়ি কোম্পানি, ঠেললে আমরা কাজ করি, মানে প্রেসার দিলে আমরা কি করি, কাজ করি। তাহলে প্রেসার দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, তখন আমরা কাজ করতেছি। কিন্তু কতটুকু প্রেসার দিব, মানে এত এত জোরে প্রেসার দিয়েছে যে একদম পাহাড় থেকে আপনি পড়ে গেছেন, এত জোরে প্রেসার দিয়েছে, তাহলে তো খুবই খারাপ। তাহলে কতটুকু প্রেসার দিলে ভালো, সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রেস ভালো, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। আমরা জানি ভাত খাওয়া ভালো, কিন্তু ভাত আবার এক্সেসিভ খাইলে, অনেক বেশি যদি ভাত খান সেটা আবার স্বাস্থ্যের জন্য খারাপ। তখন হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাবে আপনার, এই সমস্যা হবে সেই সমস্যা হবে। মানে প্রত্যেকটা জিনিসই মানে টু মাচ, সেটা কিন্তু কি খারাপ। ঠিক আছে, কিভাবে স্ট্রেস যদি আপনার লাইফে টু মাচ হয়ে যায়, তখন সেটা আপনার জন্য খারাপ। তবে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ভালো। এখন এই নির্দিষ্ট পরিমাণ কতটুকু, সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। আমাকে একটু বলবেন চ্যাট বক্সে যে আপনারা পর্দায় কি দেখতে পাচ্ছেন, চ্যাট বক্সে একটু লিখে বলবেন কি দেখতে পাচ্ছেন চ্যাট বক্সে। চ্যাট বক্সে যদি লেখেন। ইয়াসিন সাহেব বলতেছে হীরা। আলমগীর রানা সাহেব বলেছে ডায়মন্ড। ওকে। জাহিদ সাহেব বলছে হীরা। ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই ডায়মন্ড বা হীরা চিনেন তাহলে। মান্নান সাহেব বলছে ডায়মন্ড। তাহলে আমরা সবাই ডায়মন্ড হতে চাই, হীরা পেতে চাই, ঠিক না? আপনাকে যদি বলা হয় আপনাকে একটা ডায়মন্ড দেওয়া হবে, আমরা সবাই কিন্তু হাত তুলবো, চাই চাই ডায়মন্ড, ডায়মন্ড চাই। হ্যাঁ, যে কানা জীবনে ডায়মন্ড দেখে নাই, তাকে যদি বলা হয় এই নাও ডায়মন্ড, সে কিন্তু হাত পাতবে। তাহলে আমরা সবাই হীরা পেতে চাই, ডায়মন্ড পেতে চাই, কারণ এটা অনেক মূল্যবান। আপনারা কি জানেন ডায়মন্ড কয়লা ছাড়া আর কিছুই না? ডায়মন্ড হচ্ছে কি একটা কয়লা। ডায়মন্ড কোথা থেকে হয়? কয়লা থেকে হয়। এই যে কয়লা, যেটা আমরা পুড়িয়ে রান্না বান্না করি, কয়লা দিয়ে আমরা দাঁত মাজি, ঠিক না? সেই কয়লা থেকে কি হয়? ডায়মন্ড হয়। এবং এই ডায়মন্ডটা কিভাবে হয়? পৃথিবীর চাপ খেতে খেতে খেতে, যে পৃথিবীর উপরস্থ চাপ খেতে 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 খেতে, এই কয়লা চাপ খেতে খেতে কি হয়ে যায়? ডায়মন্ড হয়ে যায়। তাহলে বলা হয়ে থাকে প্রেসার মেক্স ডায়মন্ড। প্রেসার মেক্স ডায়মন্ড। তাহলে আমরা অনেক সময় প্রেশার নিতে পারছি না, প্রেশার নিবো না, প্রেশার নেবো না, কিন্তু প্রেশার নেওয়াটা ভালো, চাপ নেওয়াটা কি ভালো, কারণ প্রেশার মেক্স ডায়মন্ড। অনেক সময় আমাকে বলে যে আমার বস খালি আমাকে প্রেশার দেয়, আমার ব্রাঞ্চ ম্যানেজার আমাকে খালি প্রেশার দেয়, আমার ইউনিট ম্যানেজার আমাকে শুধু প্রেশার দেয়। তখন আমি বলি একটু নির্দিষ্ট পরিমাণ প্রেশার তো ভালো। আপনাকে প্রেশার দিচ্ছে দেখে না হচ্ছে আহ, আপনার ইনকামটা বেড়ে যাচ্ছে। আপনার বস আপনাকে প্রেশার দিচ্ছে কিসের জন্য? ব্যবসা করেন না কেন, ইনকাম বাড়ান, পলিসি সেল করার জন্য না প্রেশার দিচ্ছে আপনাকে? তাহলে আপনার বস আপনাকে যে প্রেশারটা দিচ্ছে,
এই প্রেশার দেওয়ার কারণে আপনার দুইটা পলিসি সেল হইলো, আর দুইটা পলিসি সেল হওয়ার কারণে ইনকামটা কার হইলো? আপনারই হইলো। তো বসের প্রেশার দেওয়া কি ভালো না? বসের প্রেশার খাওয়াটা ভালো। আর যখনই আপনার লাইফে প্রেশার আসবে, তখন এটাকে আশীর্বাদ হিসেবে মনে করবেন। কারণ আপনি কি হতে যাচ্ছেন? ডায়মন্ড হতে যাচ্ছেন। কারণ প্রেশার মেক্স ডায়মন্ড। প্রেশার মেক্স ডায়মন্ড। আপনাদের যদি একজন সেলসম্যানের গল্প যদি শেয়ার করি, যেটা আমরা এখানে সবাই সেলসে কাজ করি। একবার একবার এক টিমের কি হচ্ছিল না, বাজেট হচ্ছিল না। মানে হচ্ছে টার্গেট দিচ্ছে সবাইকে, কিন্তু হচ্ছে টার্গেট কেউ অ্যাচিভ করতে পারতেছিল না। বলছে আপনি এই মাসে কত করবেন? 3 লাখ। আপনি কত করবেন? 2 লাখ। কিন্তু মাস শেষে গিয়ে দেখা যাচ্ছে 2 লাখও হচ্ছে না, 3 লাখও হচ্ছে না। তো সবাই আমরা টার্গেট দিচ্ছি, কিন্তু আমরা কি টার্গেট অ্যাচিভ করতে পারতেছি না। তাহলে আপনারা এখানে যারাই সেলসে আছেন, আপনারা অনেকেই টার্গেট নেন, কিন্তু টার্গেট কি হয় না? অ্যাচিভ হয় না। পরে তাদের বস একটা চমৎকার একটা কাজ করেছে, এবং ওই কাজটা করার পর সবার টার্গেট কি হয়ে গেছে? অ্যাচিভ হয়ে গেছে। ওই টার্গেট কি, মানে ওই বস কি করেছে? বস করেছে, বস কি করেছে, তাদের যে অফিসে যে বাথরুম আছে, ওই বাথরুমের সামনে একটা নোটিশ, একটা কাগজে একটা লেখা লিখে স্টিকার দিয়ে লাগিয়ে দিয়েছে, আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। কি লাগিয়েছে? যে যেই প্রেশারটা আপনি এই বাথরুমে দিচ্ছেন, সেম প্রেশারটা যদি সেলসের ক্ষেত্রে দিতেন, তাহলে অনেক আগেই আপনার টার্গেটে অ্যাচিভ হয়ে যেত। আপনারা একটু চিন্তা করেন, আপনি যখন বাথরুমে যাচ্ছেন, যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এই ব্যথাটা বুঝবেন, ফিল করতে পারবেন। কোষ্ঠকাঠিন্য মানে কি? আপনার বাথরুম বের হচ্ছে না, আপনি অনেক প্রেসার দিচ্ছেন কিন্তু বাথরুম বের হচ্ছে না। প্রেসার দিচ্ছেন, প্রেসার দিচ্ছেন, দিচ্ছেন, কিন্তু বের হচ্ছে না। আপনি কি হাল ছেড়ে দেন? আপনি কিন্তু হাল ছেড়ে দেন না। ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত বাথরুম বের না হয়। হাল কিন্তু ছাড়েন না আপনি। প্রেসার দিচ্ছেন, প্রেসার দিচ্ছেন, টায়ার্ড হয়ে গেছেন, তখন কি করেন? একটু 10 সেকেন্ড বিশ্রাম নেন। বিশ্রাম নিয়ে আবার প্রেসার দেন, আবার প্রেসার দেন। টায়ার্ড হয়ে যাচ্ছেন, টায়ার্ড হয়ে যাচ্ছেন, অনেকখানি এগিয়ে গেছে, কাছাকাছি চলে গেছে, একটুখানি বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নিয়ে আবার প্রেসার দেন। পরে ফাইনালি টুক করে বের হয়ে যায়, আপনি রিল্যাক্স। তাহলে একটু চিন্তা করেন, যেই প্রেসারটা আপনি বাথরুমে দিচ্ছেন আপনার বাথরুম ক্লিয়ার করার জন্য, সেম প্রেসারটা আপনি যদি সেলসের টার্গেট অর্জন করার জন্য দিতেন, তাহলে এখানে যারা আছেন প্রত্যেকের কি টার্গেট অ্যাচিভ হয়ে যেত? 100%, কেন 200% টার্গেট অ্যাচিভ হয়ে যেত। তাহলে আমাদের টার্গেট কেন অ্যাচিভ হয় না? আমাদের টার্গেট তাহলে কেন অ্যাচিভ হয় না? কারণ আমরা প্রেশার দেই না। আমরা একটুখানি প্রেশার দেওয়ার পর যখন দেখা যাচ্ছে হচ্ছে না, বের হচ্ছে না, তখন হাল ছেড়ে দিয়ে তাহলে সামনের মাসে আবার চেষ্টা করবো নি, এই সামনের মাসে চেষ্টা করবো নি। এভাবে করতে করতে আপনার পেটের ভিতরে প্রচুর বাথরুম জমে আছে, হাগু জমে আছে, এগুলো ক্লিয়ার করতে হবে না? তাহলে আপনি বাথরুম করার সময় যতক্ষণ পর্যন্ত বের না হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেন, সেম প্রেশার যদি আপনি সেলসের টার্গেট অর্জন করার সময় যদি দিতেন, প্রত্যেকের 100%, কেন 200% অ্যাচিভ হয়ে যাবে। তাহলে এখানে যাদের হচ্ছে টার্গেট অ্যাচিভ হচ্ছে না, যাদের টিমের টার্গেট অ্যাচিভ হচ্ছে না, আপনাদের অফিসের বাথরুমে প্রিন্ট করে লিখে রাখতে পারেন, প্রত্যেকবার বাথরুম করার সময় যখন দেখবে যে যেই প্রেশার আপনি এখানে দিচ্ছেন, এই সেম প্রেশার যদি সেলসের ক্ষেত্রে দিতেন, আপনার অনেক আগে সেলস টার্গেট অর্জন হয়ে যেত। এবং সেই লিডার যখন বাথরুম এটা টানিয়ে দিয়েছে, এর পরের মাস থেকেই প্রত্যেকের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে প্রেশার থাকাটা ভালো, প্রেশার থাকাটা ভালো। কারণ প্রেশার দিলে আপনি কি আস্তে আস্তে কি হবেন? ডায়মন্ড হবেন। কিন্তু কতটুকু প্রেশার নিব, কতটুকু প্রেশার নিব, এটা আমরা অনেকে বুঝতে পারি না। আমরা সবাই কি করি, আমরা সবাই হচ্ছে রাবার ব্যান্ডের মতো। আপনারা সবাই দেখেন আমার হাতে একটা রাবার ব্যান্ড দেখতে পাচ্ছেন।
রাবার ব্যান্ড দেখতে পাচ্ছেন। আমরা সবাই হচ্ছে এই রাবার ব্যান্ডের মতো। এই রাবার ব্যান্ড হচ্ছে ইয়াসিন সাহেব, এই রাবার ব্যান্ড হচ্ছে ফারুক সাহেব, এই রাবার ব্যান্ড হচ্ছে মান্নান সাহেব। আর দেখেন এই রাবার ব্যান্ডটার ব্যাসার্ধ কতটুকু, দুনিয়া কতটুকু, এতটুকু কিন্তু, এই যে দেখেন ভিতরে এরকম করলে কত, 2 ইঞ্চি হবে। তার পৃথিবীটা কিন্তু এতটুকুই, সে একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলেছে। কিন্তু আমি ফারুক সাহেবরে কি বললাম, ফারুক সাহেব দুনিয়া এতটুকু হইলে হবে, আরো একটু বড় স্বপ্ন দেখেন, আর একটু বড় স্বপ্ন দেখেন। আমি ওনাকে প্রেসার দিলাম, এবার টান দিলাম, তখন ফারুক সাহেব বলছে স্যার প্রেসার দিয়ে না, ব্যথা লাগতেছে ব্যথা লাগতেছে। আমি ভাবে ওনাকে প্রেসার দিচ্ছি। উনি প্রথমে হচ্ছে কি টঙ্গিতে থাকতো, ওনাকে বড় স্বপ্ন দেখে, আপনি কেন টঙ্গিতে থাকবেন, আপনি রাজধানী শহরে থাকবেন। ওনাকে প্রেসার দিয়ে 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 ওনাকে আমি ঢাকা শহরে নিয়ে আসলাম। আগে ওনার দুনিয়া ছিল এতটুকু, দেখেন এখন বিশাল বড় জায়গায় উনি চলে গেছেন দুনিয়াটা। এখন ফারুক সাহেব আমাকে থ্যাংক ইউ দিচ্ছে, বস আমি তো মনে করছিলাম আমার দুনিয়াটা শুধু টঙ্গী পর্যন্ত, আপনি আমাকে প্রেশার দেওয়ার কারণে আমার দুনিয়াটা এখন বড় হয়েছে। আমি এখন কি ঢাকায় থাকি, রাজধানীতে থাকি। তাহলে দেখেন ওনাকে প্রেশার দিয়ে দেখেন একটা বড় জায়গায়, কারণ ফারুক সাহেব খুশি। তখন ওনাকে আরো প্রেশার দিচ্ছে, বস আগেই তো ভালো ছিলাম, আর প্রেশার দিন না। বলছে না, আপনার স্বপ্ন তো আরো বড়, আপনি ইউনিট ম্যানেজার হয়ে কেন খুশি থাকবেন, আপনি ব্রাঞ্চ ম্যানেজার হবেন। ফারুক সাহেব এখন এফএ হিসেবে আছে, ওনাকে প্রেশার দিয়ে আমি ওনাকে ইউনিট ম্যানেজার বানালাম। এখন ফারুক সাহেবকে প্রেশার দিয়ে, আরো প্রেশার দিয়ে আমি ওনাকে বিএম বানাই দিয়েছি। আগে দেখেন এতটুকু ছিল, এখন দেখেন এই রাবার ব্যান্ডটা টান দিয়ে আমি ওনাকে বিএম বানিয়ে দিয়েছি। এখন ফারুক সাহেব তো মহা খুশি, বস আপনি প্রেশার দেওয়ার কারণে আমি এখন বড় জায়গায় আছি। আগে এতটুকু জায়গায় ছিলাম, এখন দেখেন বিশাল বড় জায়গায়, এখন ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছে। তাহলে আমরা সবাই এই রাবার ব্যান্ডটার মতো, প্রথমে তো এতটুকু থাকি, কিন্তু যখন আমাদের টানা হয়, প্রেসার দেওয়া হয়, তখন আমরা একটা বড় জায়গায় যেতে পারি। এই যে নিখিল সাহেব টাঙ্গাইলের হেড হয়েছে, কিন্তু নিখিল সাহেব তো একসময় কি এফএ হিসেবে ছিল। তাহলে ওনাকে প্রেসার দিয়েছে, প্রেসার দিয়ে 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 উনি ইউনিট ম্যানেজার হচ্ছে, ইউনিট ম্যানেজার হইতে হইতে উনি এখন টাঙ্গাইলের কি হেড হয়ে গেছে। এখন নিখিল সাহেবকে আরো প্রেশার দিতে হবে। আপনার দুনিয়া কেন শুধু টাঙ্গাইল কেন্দ্রিক হবে, হ্যাঁ শুধু পাকুড়া কেন্দ্রিক হবে বা টাঙ্গাইল শহর কেন্দ্রিক হবে? আপনি একটু আশেপাশে কি করেন না, গাজীপুরে যান, আপনি শেরপুরে যান, জামালপুরে যান, পুরো উত্তরবঙ্গটা আপনি দেখেন না। তাহলে ওনাকে যখন এরকম প্রেশার দেওয়া হবে তখন আরো বড় জায়গায় যাবে। তাহলে যেমন নিখিল সাহেবের, আপনাদের কোম্পানির যিনি সিইও কাজীমুদ্দিন স্যার, তাহলে উনি একসময় চিটাগাংয়ে কাজ করতো। চিটাগাং এ উনি এফ হিসেবে কাজ করেছে, কাজ করতে 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 এখন কি পুরো বাংলাদেশের উনি কি হয়ে গেছে, সিইও হয়ে গেছে। তাহলে ওনাকে কেউ না কেউ প্রেশার দিয়েছে, তো প্রেশার দিয়ে দিয়ে উনি এক সময় কি এখন কি ন্যাশনাল লাইফের সিইও হয়েছে, যিনি এক সময় চিটাগাং এর ছোট্ট একটা শহরের কি ছিল, এফএ হিসেবে ছিল। সেই চিটাগাং এর ছোট্ট একটা শহরের মানে ছোট্ট একটা এলাকার এফএ, সে এখন বাংলাদেশের প্রথম বেসরকারি কোম্পানি কি হয়ে গেছে, সিইও হয়েছে। কিভাবে? প্রেশার নেওয়ার কারণে তো। তাহলে আমাদের প্রেশার নিতে হবে, প্রেশার নিলে আমরা বড় একটা জায়গায় যেতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কতটুকু প্রেশার নিব, যতটুকু প্রেশার নিলে আমি অসুস্থ হব না। যখন দেখবি আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তাহলে মানে না আমার সক্ষমতা অতটুকু। অর্থাৎ প্রেশার নিতে নিতে যখন আপনি বিছনায় পড়ে যাবেন, এর মানে হচ্ছে আপনার লিমিটেশন সক্ষমতা অতটুকু, আপনি অতটুকু এর বেশি প্রেশার নিতে পারতেছেন না। ততটুকু পর্যন্ত আপনি প্রেশার নিবেন। আর আরটি হয় না, আমাকে আরো প্রেশার তো নিতে হবে, আমি তো এত দ্রুত অসুস্থ হয়ে গেলে তো হবে না। তখন তাহলে কি করতে হবে, নিজের ফিটনেস বাড়াইতে হবে। তাহলে তখন নিজের ফিটনেসের দিকে নজর দিতে হবে, বেশি বেশি পানি খাইতে হবে, পুষ্টিকর খাবার খাইতে হবে, যাতে আপনি আরো বেশি প্রেশার নিতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমাদের লাইফে প্রেশার দরকার আছে। এবং প্রেশার, এই দেখেন রাবার ব্যান্ডের কথা মাথায় রাখবেন, প্রেশার নিলে আমরা কি করতে পারি, বড় একটা জায়গায় যেতে পারি। আর কতটুকু প্রেশার নিব, যতক্ষণ না পর্যন্ত আমি অসুস্থ না হই ততক্ষণ পর্যন্ত আমি প্রেশার নিব। আর কিন্তু আপনার স্বপ্ন যদি আরো বড় থাকে, না আমি তো এ তো অল্প প্রেশারে যদি অসুস্থ হয়ে গেলে তো হবে না, আমাকে আরো বেশি প্রেশার নিতে হবে। তখন তাহলে কি করতে হবে, ফিটনেসের দিকে নজর দিতে হবে। ফিটনেস, যাতে আপনি আরো বেশি বেশি প্রেশার নিয়ে যাতে আরো বড় জায়গায় যেতে পারেন। ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রেশার মেক্স ডায়মন্ড, প্রেশার মেক্স ডায়মন্ড। আর যাদের সেলস টার্গেট অর্জন হচ্ছে না, তারা বাথরুমের সামনে সুন্দর করে একটা নোটিশ বোর্ড টানাই দিবেন। কি লিখবেন, যেই প্রেশারটা এই বাথরুমে দিচ্ছেন, এই সেম প্রেশারটা যদি সেলস টার্গেট অর্জন করার জন্য দিতেন, তাহলে অনেক আগেই আপনার কি হয়ে যেত, টার্গেট অর্জন হয়ে যেত।
তাহলে আমরা স্ট্রেস ম্যানেজমেন্টের অনেকগুলো টিপস শেয়ার করেছি, প্রেজেন্ট মোমেন্টে কেমনে থাকতে হয় সেটা শেয়ার করেছি। অলরেডি 10টা বেজে গেছে, আমরা আর সময় ক্ষেপণ করব না। আপনাদের কাছে আবারও আহ্বান করব, আপনারা জেনে আনন্দিত হবেন আমি নতুন একটা বই লিখেছি। আমি একজন বীমা উপদেষ্টা। এই বইটা সংগ্রহ করবেন, আর বইটা আপনারা যদি বেশি বেশি সংগ্রহ করেন তখন কি হবে, মোটিভেশন হিসেবে কাজ করবে, নতুন আরেকটা বই লিখি, নতুন আরেকটা বই লিখি। আর যদি দেখলে, কারণ এই বইটা আপনাদের জন্যই লেখা হয়, এবং আপনারা যদি সংগ্রহ না করেন তাহলে তো বই লেখার প্রয়োজন নাই। ঠিক আছে? যেমন আমরা যেমন হচ্ছে পে অ্যাজ ইউ উইশ নামে একটা ইনিশিয়েটিভ নিয়েছি। সে ইনিশিয়েটিভটা কি? অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মাফিক পেমেন্ট করে ট্রেনিং অংশ নেবেন। আসন সংখ্যা 99 জন। এখন দেখতেছি যে আপনি আপনার ইচ্ছা মাফিক পেমেন্ট করেও ট্রেনিং অংশ নেবেন, সেখানেও আপনার অংশ নিচ্ছেন না, তখন বন্ধ করে দিতে হবে, কারণ এটা তো আপনাদের জন্যই না হয়েছে। ঠিক আছে? তখন বন্ধ করে দিতে হবে। যেমন গত মাসে আমাদের মাত্র হচ্ছে 15 জন মাত্র অংশ নিয়েছিল। তাহলে আমাদের আসন সংখ্যা 100, মাত্র 15 জন নিয়েছে, যেখানে আপনি ইচ্ছে মতো পেমেন্ট করে আপনি অংশ নিতে পারেন। তো তাহলে এরকম যদি হয়, ধারাবাহিকভাবে যদি দেখি, তাহলে তো বন্ধ করে দিতে হবে। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, নিজে অংশ নেবেন, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন। আর এই বইটার দাম হচ্ছে কুরিয়ার চার্জ সহ 400 টাকা। কুরিয়ার চার্জ সহ 400 টাকা পড়বে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করে চাপে করতে হবে। ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে টাউন হল মিটিং শেষ করবো। আপনারা যদি অনুভূতি শেয়ার করেন আজকে টাউন হল মিটিং কেমন লাগলো, এবং কারো কোনো প্রশ্ন যদি থাকে। জি। টাউন হল মিটিং কেমন হচ্ছে, স্ট্রেস ম্যানেজমেন্টের যে আমরা যে আলোচনা করলাম, এটা আপনাদের উপকারে আসবে কিনা, কল্যাণে আসবে কিনা। এবং প্রত্যেক মাসের 21 তারিখ আমরা এরকম কি করি, টাউন হল মিটিং করি, হ্যাঁ, যেটা আপনাদের জন্য ফ্রি। কিন্তু মাত্র 10 থেকে 15 জন মাত্র অংশ নেয়, কিন্তু আমাদের ট্রেনিং করেছে কিন্তু হচ্ছে প্রচুর মানুষ, কিন্তু ফ্রি জিনিস ফ্রি দিলেও আমরা কি করি না। তাহলে আমাদের বিষয়ে একটু সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, হ্যাঁ। যে আজকে টাউন হল মিটিং কেমন লাগলো, আপনারা যদি শেয়ার করেন, এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা। জাহিদ সাহেব বই নিতে যাচ্ছেন, আহ, আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, হ্যাঁ। এবং আগামী 24 তারিখ আমাদের হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন বিষয় হচ্ছে ট্রেনিং হবে রাতের বেলা, যেখানে আপনি ইচ্ছে মাফিক পেমেন্ট করে ট্রেনিং অংশ নিতে পারবেন, সেখানে আপনি নিজে অংশ নেবেন, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন। এটা আসন সংখ্যা মাত্র 99 জন। জি, মানন সাহেব বলেছে খুবই চমৎকার। মোহাম্মদ নোমান সাহেব বলে, ডক্টর মোহাম্মদ নোমান সাহেব বলেছে হ্যাঁ, থ্যাংকস স্যার, থ্যাংক ইউ। শামীম সাহেব বলেছে আলহামদুলিল্লাহ কোচ, অনেক সুন্দর হয়েছে। ইয়াসিন সাহেব, আপনার সব ট্রেনিং আমাকে ভালো লাগে, আজকেরটা অনেক সুন্দর। ওকে, ওকে, থ্যাংক ইউ। বৃহস্পতিবার ট্রেনিং আশা করছি অংশ নেবেন। আপনি শুধু নিজে অংশ নিলে হবে না, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ভালো কাজে সবসময় কি করতে হয়, প্রতিযোগিতা করতে হয়। যে এবং আল্লাহ তাআলাও বলেছে তোমরা ভালো কাজে কি করো, সৎকর্মে প্রতিযোগিতা করো, অন্যদেরকে আহ্বান করো। সৎ কাজে আহ্বান করতে হয়, ভালো কাজে আহ্বান করতে হয়। তাহলে এই যে ইফেক্টিভ কমিউনিকেশন, চমৎকার একটা ট্রেনিং, যেখানে সে তার ইচ্ছে মাফিক পেমেন্ট করে ট্রেনিং অংশ নিতে পারে। তাহলে এই যে ইনফরমেশন কাউকে শেয়ার করেন, কাউকে জানান, 10 জন মানুষকে জানান যে তুমি আগামী বৃহস্পতিবার একটা ট্রেনিং আছে, অংশ নাও। তো তোমার যতটুকু সামর্থ্য ততটুকু পেমেন্ট করে ট্রেনিং অংশ নিতে পারবা। এই আহ্বান জানান, এবং তার আপনার এই আহ্বানে সে যদি উপকৃত হয়, সে কিন্তু আপনার প্রতি কি হবে, কৃতজ্ঞ হবে। আপনিও একটা পুণ্যের কাজ করলেন। ঠিক আছে? এই জন্য তাহলে ইয়াসিন সাহেব খালি একা একা ট্রেনিং করলে হবে না, আপনি নিজেও ট্রেনিং অংশ নেবেন, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন। ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, ইয়াসিন সাহেব, আমি অনেককে জানিয়েছি, আরো জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আলমগীর রানা সাহেব, আলহামদুলিল্লাহ, স্ট্রেস এর বিশেষ ক্লাস বেশ উপভোগ করলাম, ট্রেনিং এর কোনো বিকল্প নাই টিকে থাকতে হলে। জি, জি, থ্যাংক ইউ। জাহিদ সাহেব বলেছে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে যে আলোচনা হয়েছে তার সত্যিকার অর্থে অনেক কিছু শিক্ষার আছে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তো স্ট্রেস ম্যানেজমেন্ট মানে 1 ঘন্টা দিতে আরো ডিটেলসে হচ্ছে হয়। আমরা ভবিষ্যতে করব আরো ডিটেলসে। বা চাইলে আপনি আপনার টিমের জন্য আলাদাভাবে আয়োজন করতে পারেন এই ট্রেনিংটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা শেষ করতে যাচ্ছি। আর এটা রেকর্ডিং হচ্ছে আমরা শেয়ার করবো, আর যেহেতু এটা হচ্ছে আমাদের ফ্রি ট্রেনিং, মানে ফ্রি টাউন হল মিটিং, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল একদম পাবলিক অবস্থায় থাকবে, অর্থাৎ আপনি এটা শেয়ার করতে পারবেন, হ্যাঁ। আমরা আজকের এই টাউন হল মিটিং এর রেকর্ডিং আমাদের ইউটিউবে পাবলিক অবস্থায় দিয়ে দিব, অর্থাৎ এটা আপনি আপনার টিমে শেয়ার করতে পারবেন, হ্যাঁ।
যাতে তার অবস্থা হয়। তখন সে বলবে আমি যদি এটা করতে চাইলে কি করতে হবে, আমাদের কোনো একটা টাউন হল, কোনো একটা ট্রেনিং করলেই সে কিন্তু আমাদের অ্যালামনাই মেম্বার হয়ে যাচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার হয়ে যাচ্ছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা মেম্বার তারাই প্রত্যেক মাসে 21 তারিখ কি করতে পারতেছে, এই টাউন হল মিটিং অংশ নিতে পারতেছে। ঠিক আছে? তাহলে আপনাদের জন্য যে চমৎকার ইনিশিয়েটিভটা নিয়েছি, আশা করছি এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। এটা অব্যাহত রাখতে পারো কিভাবে? আপনারা যদি ঠিকমতো ট্রেনিং অংশ নেন, যে প্রত্যেক মাসে 21 তারিখ আমরা টাউন হল মিটিং করব, তারপর প্রত্যেক মাসে একটা করে ট্রেনিং করব, যেখানে আপনি আপনার ইচ্ছে মাফিক পেমেন্ট করে ট্রেনিং অংশ নেবেন। আমরা চাই নতুন যে বাংলাদেশ, এই নতুন বাংলাদেশটা নতুন করে সাজাতে আমরা জনশক্তি তৈরি করতে যাচ্ছি, যে আমাদের দেশের তরুণ যেন দেশের জন্য বোঝা না হয়, তারা যেন দেশের সম্পদ হয়। আপনারাও যেন দেশের কি হন, সম্পদ হন। ঠিক আছে? তাহলে সবাই তাহলে ভালো থাকেন। আবারও দেখা হবে 24 তারিখে, দেখা হবে ইফেক্টিভ কমিউনিকেশন প্রশিক্ষণে। আপনি নিজে অংশ নেবেন, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করবেন, এবং আমার নতুন বই আমি একজন বীমা উপদেষ্টা নিজে সংগ্রহ করবেন, টিম মেম্বারদেরকে উপহার দিবেন। তো সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।